তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা? ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীড়, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী, গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই। কবির সব প্রেম নৈবেদ্য কিংবা বিরহের কবিতার পেছনে অলক্ষ্যে দাঁড়িয়ে থাকে কোনো নারীর ছায়ামূর্তি। কখনো সেটা রক্ত মাংসের রমণী, কখনো সেটা কবির আধিক কল্পনা, আধিক মানবী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতা ছিল তার বৌদি কাদম্বরী দেবীকে উদ্দেশ্য করে। কবিগুরুর ব্যক্তিজীবনের প্রসঙ্গ উঠলে যে নারীর নাম অবধারিতভাবে উঠে আসে তা হল কাদম্বরী দেবী। সম্পর্কে তার বড় দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। একদম কাছাকাছি বয়সের এই দুই মানব মানবীর মধ্যকার সম্পর্ক নিয়ে বিতর্কের কোনো শেষ নেই, কিন্তু তারপরও কিছুটা জটিল, কিছুটা সহজ এই সম্পর্ক যতটা না মুখরোচক গল্প করার ব্যাপার, তার থেকেও বেশি অনুভব করার ব্যাপার। কাদম্বরী দেবী, যদিও বা বিবাহের পূর্বে তার নাম ছিল মাতঙ্গিনী গঙ্গোপাধ্যায়। তার আদি নিবাস বাংলাদেশের যশোরে। বয়স যখন মাত্র 9 কি 10, জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তিনি উঠে আসেন দেবেন্দ্রনাথ ঠাকুরের ষষ্ঠ সন্তান জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের বধূ হিসেবে। বিদ্যা বুদ্ধিতে স্বামীর তুলনায় কোনো অংশে কম ছিলেন না তিনি। তবে ঠাকুর বাড়ির বউ হয়ে যখন আসেন তখন সামান্য অক্ষর পরিচয় ছিল মাত্র। পরে স্বামী শ্বশুরবাড়ির সবার আগ্রহে লেখাপড়া চালিয়ে গিয়েছিলেন। তখনকার দিনে ঠাকুর বাড়িতে এমনই ছিল রীতি। স্বামী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ছিলেন তখনকার দিনে ঠাকুর পরিবারের উজ্জ্বলতম নক্ষত্র। ধূমকেতু বলাটা হয়তোবা যুক্তিযুক্ত হবে, কারণ জীবনের শেষের দিকে এই প্রবাদ পুরুষের পতন আমরা দেখতে পাই। দীর্ঘকায়, মজবুত গড়ন, তীক্ষ্ণ নাক, রূপ যেন দেবতাকেও হার মানায়। দেবেন্দ্রনাথ ঠাকুরের 14 সন্তানের মধ্যে জ্যোতিরিন্দ্রের যশ ছিল আকাশ ছোঁয়া। পিতার অনুপস্থিতিতে জমিদারির দেখাশুনো থেকে শুরু করে খেলাধুলো, অশ্বারোহণ ও শিকারী ছিল দক্ষ। তেমনি সফল নাট্যকার, সঙ্গীত রচনাকারী। তার অনেক নাটক রঙ্গমঞ্চে নিয়মিত অভিনীত হয়েছে সে সময়। বাংলা সাহিত্যের এক একটি অমূল্য রত্ন সেগুলো। কাদম্বরী দেবী আর জ্যোতিরিন্দ্রের এই বিয়েটা ঠিক যেন সুখের ছিল না। দুজনের মধ্যে ছিল যোজন যোজন দূরত্ব। ঠাকুরবাড়ির সকলেই তাকে বেশ নিচু চোখেই দেখত। সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদা দেবী তো প্রায়ই বলতেন, নতুনের জীবনটা নষ্ট হয়ে গেল। কি যে একটা বিয়ে হলো তার, কোথায় নতুন আর কোথায় ওর বউ। এই বিয়েতে মনের মিল হওয়া অসম্ভব। স্ত্রী যদি শিক্ষা দীক্ষায় এতটাই নিচু হয়, সেই স্ত্রী নিয়ে ঘর করা যায় হয়তো, কিন্তু সুখী হওয়া যায় না। নতুন তো সারাক্ষণ আমার কাছেই পড়ে থাকে, গান বাজনা থিয়েটার নিয়ে আছে, তাই সংসারের দুঃখটা ভুলে আছে। স্বামীর দৃপ্ত পদচারণার তুলনায় আপাত দৃষ্টিতে খানিকটা নিষ্প্রভই ছিলেন কাদম্বরী দেবী, কিন্তু তিনি ছিলেন নিভৃতচারী। লোকজন চারপাশে বসিয়ে অনর্গল গল্প করে আসর মাতিয়ে রাখার যে প্রবণতা দেখা যেত সে সময়ের ড্রয়িং রুম কালচারের কর্ণধার সমাজের উঁচুতলার মানুষদের ভেতর, সেটা তার ভেতর একেবারেই অনুপস্থিত ছিল। আসরের মধ্যমণি নয়, তিনি স্বস্তি পেতেন নিজের মনে একা একা থেকে, নিজের কল্পনার আকাশে। রাজ্যের বই তার সঙ্গী ছিল একাকিত্বের। দীর্ঘাঙ্গী, গাঢ় ভ্রু, বড় বড় অক্ষিপল্লব, কৌতুকময় চোখ, পরিমিত বেশভূষা, কথা বলার ভঙ্গি সব কিছু নীরবে জানান দিত
তার ব্যক্তিত্বের মহিমা। জাঁকজমক চোখ ধাঁধিয়ে দেওয়ার মতন না, তার সৌন্দর্য ছিল গ্রিক দেবীর মতন। স্বল্পভাষী, রহস্যময়ী, প্রচণ্ড অভিমানী। জেদি যেমন ছিলেন তেমনি ছিলেন মায়ের স্নেহপরায়ণা। বালিকার মতো উচ্ছল স্বভাবের, কঠিন কোমলের অপূর্ব সমন্বয় এই নারীকে, তাই তো রবি ডাকত গ্রিক দেবী হেকেটে নামে। তবু নিজের মধ্যে গুটিয়ে রাখা এই মানুষটাকে ভুল বোঝেনি এমন খুব কম মানুষই ছিল সে সময়ে। শ্বশুরবাড়ির লোকের কাছে তিনি ছিলেন দেমাগী, মিশতে পারে না একদমই। এর উপর ছিলেন নিঃসন্তান। রবীন্দ্রনাথের বড় দিদি স্বর্ণকুমারীর মেয়ে উর্মিলা ছিল কাদম্বরীর ভারী নেওটা। পরে উর্মিলা যখন মারা গেল, আত্মীয় স্বজন, ঝি ঠাকুর সবাই কানাঘুষো করা শুরু করলো কাদম্বরী দেবী নাকি এই মৃত্যুর জন্য দায়ী। স্বামী দিনরাত ব্যস্ত কাজ নিয়ে, না হলে নাটক নভেল নিয়ে। তাদের দুজনের মনের মিলও তেমন ছিল না, তাই স্ত্রীর মর্যাদা পুরোপুরি তিনি কখনো পাননি। যে তলার মানুষের সাথে তার স্বামীর চলাফেরা, সেখানে ঠিক মানিয়ে নিতে পারতেন না কাদম্বরী দেবী। তাই তার দিন কাটত জোড়াসাঁকোর তেতলায় একা। তার একাকিত্ব আর অবসাদের জীবনে ছোট্ট একটা ছুটির মতন এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মাত্র 2 বছরের ব্যবধান ছিল তাদের বয়সের। তাই সেই 10 বছর বয়সে বউ সেজে যে টুকটুকে মেয়েটি এসেছিল, তার সাথে রবির ভাব করে নিতে এতটুকু বেশি সময় লাগেনি। প্রায় সমবয়সী ছিল দেখে বন্ধুত্বও ছিল সমানে সমানে। রবির যত টুকিটাকি আবদার সব সে এসে করত নতুন বৌঠানের কাছে, আর বৌঠান শুনতে চাইতো রবির লেখা নতুন কোনো কবিতা অথবা গল্প। পরস্পরের সান্নিধ্যে তারা দিব্যি কাটিয়ে দিচ্ছিল দিনগুলি। সময়টা তখন সদ্য কৈশোর থেকে যৌবনে প্রবেশের। সময়টা তখন কিছুটা লোকচক্ষুর আড়ালে থাকবার বয়স। সদ্য যুবক রবি তখনও হয়ে ওঠেনি দেশ বরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর। 2 বার বিলেত থেকে পড়াশুনো শেষ না করেই ফিরে আসা রবির তখন আত্মীয় স্বজনের বাক্যবাণ থেকে বাঁচতে ত্রাহি ত্রাহি অবস্থা। সে সময় তার ত্রাণকর্তা হিসেবে রঙ্গমঞ্চে এলেন নতুন দাদা। দাদা বৌদির সাথেই সে অবকাশ যাপন করতে লাগলো চন্দননগরের মোরান সাহেবের বাগান বাড়িতে। এই বাগান বাড়ির দিনগুলির কথা ঘুরে ফিরে অনেকবার এসেছে তার লেখায়। নিভৃত সাহিত্য চর্চার এই সময়টি ছিল রবীন্দ্রনাথের জীবনের অন্যতম সুন্দর সময়। সে সময় রবির সব লেখার প্রথম পাঠিকা ছিলেন কাদম্বরী দেবী। কি অসাধারণ সূক্ষ্মই না ছিল তার রুচিবোধ, সৌন্দর্যবোধ, তার সাহিত্য জ্ঞান, লেখার প্রশংসা, প্রেরণা কিংবা সমালোচনা। কাদম্বরীর জায়গা নিতে পারেনি পরবর্তীতে কেউ। রবির অসংখ্য লেখায় কিংবা গানে ছায়া পাওয়া যায় শ্রীমতী হে এই কথাটির। একই সাথে তিনি ছিলেন রবির দেবী, হৃদয়ের রানী, খেলাঘরের সাথী, বিচক্ষণ পাঠিকা। তার রূপের বর্ণনা, তাদের কাটানো সময়ের কথা, তাদের খুনসুটি, এসব নিয়ে লেখা হয়েছে অজস্র কবিতা, গান। বউ ঠাকুরানীর হাট উপন্যাসের পরিকল্পনা তিনি দুপুরবেলা বৌঠানের পাশে বসে হাত পাখার বাতাস খেতে খেতেই করেছিলেন। অশোক বসনা যেন আপনি সে ঢাকা আছে আপনার রূপের মাঝারে, রেখা রেখা হাসিগুলি আশেপাশে চমকিয়ে রূপেতেই লুকোয় আবার। বৌদিকে সাজতে দেখে রবি আপন মনেই সাজিয়েছিল এই চরণগুলো। এমনই রূপের বর্ণনা তাকে ছাড়া আর কাকেই বা মানায়? নিঃসন্তান একাকী এই নারীর জীবনে রবির উপস্থিতি, রবির লেখাগুলি ছিল সূর্যের মতো অমোঘ এবং অপরিহার্য। অপরদিকে রবীন্দ্রনাথের সাহিত্য চর্চায় এক অনিবার্য উপস্থিতি ছিলেন কাদম্বরী দেবী। তার লেখার উৎস, প্রেরণার উৎস সবটুকু ঘিরে ছিল নতুন বৌঠান। এমন ইন্দ্রপুরীর ছন্দপতন হওয়া শুরু করল।
তখন যখন থেকে রবিও জ্যোতিরিন্দ্রর মতো বারমুখ হওয়া শুরু করলো। তা বারমুখী হবে নাই বা কেন? একটু একটু করে তখন রবির লেখার যশ খ্যাতি ছড়িয়ে পড়ছিল সবখানে। লোকচক্ষুর অন্তরালে থাকা রবি একসময় এলো সবার সামনে। কিন্তু নতুন বৌঠান সে আগের মতোই। সবচেয়ে ভালো যে মানুষটা লিখতে পারত, সবচেয়ে ভালো যে মানুষটা তার সুন্দর মন দিয়ে চারপাশ আলো করে রাখত, সে যেন ধনুর ভাঙা পণ করেছে, লিখবে না বলে, বের হবে না। রবি বাইরের হাতছানিতে চলে গেল, কিন্তু সে আগের মতোই ডুবে গেল বিষণ্ণতার রাজ্যে। অশোক বনের সীতার মতন বন্দিনী জীবন কাটাতে লাগলো সে তেতলাতেই। রবির বিয়ের পর তার বড় সাধ ছিল, নতুন বউকে সে গড়ে পিটে যোগ্য করবে রবির। কিন্তু সে আহ্লাদও বাদ সাধল জ্ঞানদা নন্দিনী দেবী, রবির আরেক বৌঠান। যেন সবাই মিলে নিঃসঙ্গতার শাস্তি দিতে চায় নতুন বৌঠানকে। ঠাকুরবাড়ির তেতলার এক বিকেল বেলার কথা। কাদম্বরীর মন আজ অনেকখানি লঘু। দীর্ঘদিন অসুস্থতার পর আজ একটুখানি ভালো লাগছে। চেহারায়ও হারানো লাবণ্য ফিরে এসেছে। তিনি আজ সেজেছেন গাঢ় নীল নয়ন সুখ সিল্কের শাড়িতে। জ্যোতিরিন্দ্রের প্রথম জাহাজ সরোজিনী আজ প্রথম ভাসবে, আর সে উপলক্ষেই এই পার্টি হবে আজ জাহাজে। তাকে নিতে আসবে তার স্বামী, আর সেই জন্যই এত সাজ। কিন্তু বেলা গড়িয়ে গেল, সন্ধে আসার কথা, অথচ এখন বাজছে রাত 10টা। কাদম্বরী বুঝে গেলেন তার স্বামী আজ আসবেন না। সব সময় যেটা হয়ে এসেছে তাকে ছাড়া সব আমোদ আহ্লাদ তেমনটা হবে আজকেও। দিনে দিনে জমানো অভিমান আর কষ্টের বিশাল হিমবাহে অবশেষে ফাটল ধরল। ধীর স্থির স্বল্পভাষী নিজের কষ্ট গোপন করা নারীটির আজ ধৈর্যের শিকল ছিঁড়ল। সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো উপন্যাসে এমনই নিখুঁত বর্ণনা আছে কাদম্বরী দেবীর মৃত্যুর দিনের। নিজেকে শেষ করে দিয়েছিলেন তিনি মাত্র 25 বছর বয়সে। যে বয়সে মানুষ স্বাধীনতা আস্বাদ করে প্রথমবারের মতো, যে বয়সে মানুষ নতুন নতুন আবিষ্কারে পুলকিত হয় ক্ষণে ক্ষণে, ঠিক সেই বয়সে 80 বছরের বৃদ্ধার মতো রিক্ত হৃদয়ে পাহাড় সমান অভিমান নিয়ে চলে গেলেন কাদম্বরী দেবী। এক নক্ষত্রের প্রস্থান, এক হৃদয়ের রানীর মৃত্যু হলো সেদিন। কাদম্বরী দেবীর মৃত্যুর সেকালে কলকাতা সমাজের অন্যতম স্ক্যান্ডেল ছিল। যদিও বা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হস্তক্ষেপে সেই কথা তেমনভাবে চাউর হয়নি, তবে সবচেয়ে বেশি জোরালো ছিল রবির সাথে কাদম্বরীর প্রেম। আসলে তাদের মধ্যে ঠিক কী ধরনের সম্পর্ক ছিল সেটা তারা নিজেরা ছাড়া আর কারো স্পষ্ট জানার কথা না। প্রেম ভালোবাসা জিনিসগুলো যেমন বহুমুখী, ঠিক তেমনটাই ধূসর। সাদা কালো, উচিত অনুচিত, ঠিক বেঠিকে ভাগ করা এত সহজ কিছু না। তবু এতটুকু নিশ্চিত করে বলা যায়, রবীন্দ্রনাথের জীবনে কাদম্বরীর স্থান ছিল দেবীর আসনে। মৃত্যুর অনেকদিন পরও নতুন বৌঠানের অভাব তিনি অনুভব করতেন সর্বত্র। মৃত্যুর আগেও যেমন সব বই উৎসর্গ করত, কাদম্বরী দেবীর মৃত্যুর ঠিক 7 দিন পর রবির বই বের হয়েছিল, প্রকৃতির প্রতিশোধ। উৎসর্গপত্রে লেখা ছিল, শুধু তোমাকে দিলাম। শৈশব সঙ্গীতের উৎসর্গপত্রে লেখা ছিল, বহুকাল হইল তোমার কাছে বসিয়াই লিখিতাম, তোমাকেই শুনাইতাম। তুমি যেখানেই থাকো না কেন, এই লেখাগুলি তোমার চোখে পড়িবেই। নারী পুরুষের সব সম্পর্ককে নেহাতি প্রথাগত প্রেমের কাতারে ফেলা ঠিক না। তাদের দুজনের মনের মিলটা ছিল অনেক বেশি। একজন আরেকজনকে বুঝতো সব থেকে ভালো। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, মন হলো একটা তরল পদার্থের মতন, সে যে পাত্রে রাখা হয় তার আকার ধারণ করে। তবে সব মনের জন্যই একটা মানানসই পাত্র দরকার। তার বেলায় যেটা ছিল কাদম্বরী দেবী, একজন আরেকজনের সঙ্গী ছিলেন। খুব সাধারণ প্রেম দিয়ে আসলে সংজ্ঞায়িত করা যায় না এই সম্পর্কটিকে। সৃষ্টিশীল মানুষদের অনুভূতির তারটা সবসময় চড়া হয়।
যে মানুষগুলো তাদের জীবনে একটা স্থায়ী ছাপ ফেলে যেতে পারে, সে মানুষগুলোর অভাব তারা কখনোই কোনোভাবে পূরণ করতে পারে না। রবীন্দ্রনাথ যখন দেশ খ্যাত হলেন, তার ভক্তকুল কিংবা সমালোচকের কোনো অভাব ছিল না। স্ত্রী বাদেও একাধিক নারী তার লেখায় ছাপ ফেলেছে, যেমন ইন্দিরা দেবী, ভিক্টোরিয়া ওকাম্পো প্রমুখ। কিন্তু তারপরও কাদম্বরী দেবীর জায়গাটি কেউ কখনো নিতে পারেনি। এই ছিল আজকের পর্ব, কাদম্বরী দেবীর অসমাপ্ত জীবন কাহিনী। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে জানেনই তো, সঙ্গে থাকতে হবে সাবস্ক্রাইব করে, এমনই বিভিন্ন জানা অজানা গল্প তথ্য জানতে হলে। আজকের মতন বিদায়, নমস্কার।